আপকি আদালতে বিএসপি নেত্রী মায়াবতীর ওপরে অভিযোগ হলো যে রাজনীতিতে এনাকে একেবারেই বিশ্বাস করা যায় না। মায়াবতীজি, যতগুলো পলিটিক্যাল পার্টি আছে সমস্ত নেতারা আপনার ভোট ব্যাংক চান ঠিকই, কিন্তু পরে তারা পস্তান। তারা বলেন যে মায়াবতী আর বিএসপি হচ্ছে সেই লাড্ডু যে খাবে সে পস্তাবে আর না খেলেও পস্তাবে। ভারতে বহুজন সমাজ পার্টি একমাত্র এমন পার্টি যার ভোট ট্রান্সফারেবল, আর অন্য পার্টির ভোট বিএসপির মতন ট্রান্সফারেবল নয়। তাই ওরা তো চাইবেই যে বিএসপির ভোটটা পাক। কিন্তু এটাও তো দেখতে হবে যে বিএসপির কতটা লাভ হচ্ছে, কার কতটা লোকসান হচ্ছে। তাই প্রত্যেকটা পার্টি নিজের লোকসান মাথায় রেখে কোনো না কোনো সিদ্ধান্ত নেয়। তাই বিএসপিকেও তো নিজেদের লাভ লোকসান মাথায় রেখে সিদ্ধান্ত সে নিতে তো হবে। ঠিক আছে, আপনি লাভ লোকসান দেখুন, কিন্তু যারা বোঝাপড়া করেছে, একটা সময় মুলায়ম সিং যাদব আপনার সঙ্গে সরকার বানিয়েছেন আপনার সহযোগিতায়, কিন্তু সরকার তৈরি করার অভিজ্ঞতা এমন ছিল যে আজ সব থেকে বড় রাজনৈতিক শত্রু হয়ে গেছে বিএসপি। আমরা উত্তরপ্রদেশে যে সিদ্ধান্ত নিয়েছিলাম ১৯৯৫ সালে, সেটা আমরা উত্তরপ্রদেশের জনগণের স্বার্থের কথা মাথায় রেখে নিয়েছিলাম। আমরা কোনো প্রতারণা করিনি। কারণ যে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, সেটা তো শ্রী মুলায়ম সিং যাদব করেছেন। কিন্তু কারণ আজ শ্রী মুলায়ম সিং যাদব এটা বলেছিলেন যখন কোলিশন গভর্নমেন্ট তৈরি হয়েছিল যে, "আমি উইকার সেকশনের ইন্টারেস্টটা প্রটেক্ট করব আর উত্তরপ্রদেশের কোনো অপরাধ বাড়বে না।" তাই উনি যে কমিটমেন্ট করেছিলেন, উনি সেটার একদম বিরুদ্ধে কাজ করেছিলেন। মায়াবতীজি, বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে যে ওনার যে সরকার হয়েছে সেটা বিএসপির এমএলএ সহযোগিতায় তৈরি হয়েছে। আপনার পার্টিকে ভেঙে ফেলে। আপনার এই কথাটার সাথে আমি একদমই সহমত নই। ভারতীয় জনতা পার্টির আশীর্বাদ ছাড়া এই সরকার গঠন হতে পারত না। ভারতীয় জনতা পার্টি আশীর্বাদ করেছে, তাই এই সরকার গঠন হয়েছে। কিন্তু আর ভারতীয় অন্যদিকে জনতা কংগ্রেস পার্টি নিজেদের সমর্থন দিয়েছে, তারপরে এই সরকার গঠন করা হয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি ৩ বার আপনাকেও আশীর্বাদ করেছিল, আপনাকেও না, মুখ্যমন্ত্রী চেয়ারে আশীর্বাদ বসিয়েছিল। কিভাবে করেছিল? ভারতীয় জনতা পার্টি আশীর্বাদ এমনি করেনি। ওদের কিছু ইন্টারেস্ট ছিল। আমি তো এটা চেয়েছিলাম যে মিলেমিশে থাকব। কিন্তু তার আড়ালে ওরা খুব সুবিধে করতে চেয়েছিল। ভারতের মায়াবতীজি, মধ্যে এটা ১ম মুখ্যমন্ত্রী ছিল যে নিজের চেয়ারের কথা ভাবেনি, উইকার সেকশনের ইন্টারেস্টের কথা মাথায় রেখে আমি নিজে আমি মুখ্যমন্ত্রীর পদ এটাই থেকে আপনাকে বলতে ইস্তফা চাইছি যে দিয়েছিলাম। আপনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন যিনি নিজের সরকার নিজেই ভেঙে দেন। না, বহুজন সমাজের ইন্টারেস্টের কথা মাথায় রেখে। মায়াবতীজি, কিন্তু সত্যি হলো এটা যে আপনার ঝামেলা শুরু হলো যখন জগমোহনজি, যিনি না, এখানে না, মন্ত্রী এই ছিলেন। কথাটা তো আপনি ভিতরের কথা কিছু জানেন না। কারণ যখন সিট নিয়ে কথা হয়েছিল, ওই সময় তো আপনি ছিলেন না। না, এটা তো আপনি ভিতরের কথা কিছু জগমোহনের ব্যাপার তো সাধারণ ব্যাপার ছিল। ওটা তো অনেক কিন্তু পরের দেখুন কথা। পার্লামেন্টে আপনার পার্টি কিন্তু পার্লামেন্টের কাজকর্ম থামিয়ে দেয়। না, ওটা তো যখন বিএসপির লোকজন যখন পার্লামেন্টের ভিতর নির্বাচিত হয়ে গেছিল, আর কেউ যদি ভুল কথা বলে, তাহলে তো সেখানে ওরা নিজেদের কথা বলবেই। আর ওইদিন রাতেই রশিদ আলভি, যিনি ওই সময় আপনার পার্টির নেতা ছিলেন, উনি আমাকে বলেছেন যে ওই দিন সুষমা স্বরাজ ওনাকে কনভে করে দিয়েছিলেন যদি বিএসপির এমপিরা ওখানে ঝামেলা করে তাহলে আমরা উত্তরপ্রদেশের না, সরকারের ওপর তাহলে থেকে সমর্থন ভারতীয় তুলে। জনতা পার্টি নিজেদের সমর্থন কেন তুলে নিল না? তুলে নেওয়া উচিত ছিল, ওরা তো নেয়নি। চেয়ারকে তো ওরা অবহেলা করেছিল। আমি তো চেয়ার ছেড়ে দিয়েছিলাম। তাই ভিতরের কথা তো কেউ জানে না, না। আপনি তো ভিতরের জানেন। ব্যাপারটা তো এটা ছিল যে ওরা ৮০ টার মধ্যে ৬০ টা সিট আমার থেকে চেয়েছিল। আমি বারণ না, করেছিলাম। সেটা যখন বারণ করে দিলাম তখন উনি বলেছিলেন যে, "তাহলে তো আমাদের এখন ভাবতে হবে। তাহলে তো আপনাকে সরিয়ে দিতে হবে। আপনাকে কেন সরাতে হবে? আপনি আগেই আপনাকে সরে কোনো গেছিলেন। সমস্যায় পড়তে হবে।" আমি ইস্তফা দিয়েছিলাম। তাই আমি নিজেই পদত্যাগ করি। আমি আ অনেকগুলো কাগজের চিঠি মাননীয় প্রধানমন্ত্রীকে লিখেছিলাম। মায়াবতীজি, ওই তাতে অনেক চিঠির কারণও ওই ছিল লেটারের সেগুলো। কপি আমার কাছে আছে। হ্যাঁ, তাহলে আপনি পড়ে শোনান না চিঠিতে আপনি কি লেখা সুযোগ ছিল? দিলে হ্যাঁ। তবেই তো না পড়ব আমি। দেখুন, এতে আপনি, এই চিঠিতে আপনি কোথাও এটা লেখেননি যে ওরা আমাদের থেকে বেশি সিট চাইছে। ওতে কারণ তো অনেক কারণ লেখা আছে। এটা বলছি হ্যাঁ, আমি। বলুন। আমাকে বলা হয়েছে যে ভারতীয় জনতা পার্টি এই বিষয়ে আমার সরকারের ওপর থেকে সমর্থন ফিরিয়ে নেওয়ার কথা ভাবছে। এটা নিয়ে আমার আপনার সাথে ওই সময় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সাথে আর উপপ্রধানমন্ত্রীর সাথে অনেকবার কথা হয়েছে। তাই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রেস কনফারেন্সের মাধ্যমে পরিস্থিতি স্পষ্ট করা হোক যাতে ঝামেলাটা আগে না এগোয়। তাই আমি ঝামেলা না বাড়িয়ে শ্রী জগমোহনের বরখাস্তের দাবিটা ফিরিয়ে নিলাম।
তো এটা তো ঝামেলা তো শেষ হয়ে একটা যাওয়া উচিত ছোট ছিল। ঘটনা। আপনি পুরো চিঠিটা তো পড়ুন। আপনি খালি ছোট ব্যাপার নিয়ে পড়ে আছেন। আপনি আমি তো পুরো চিঠিটা আমি তো আপনার লেটার নিয়েই বলছি। ৩০টা ৩২টা পাতার একটা চিঠি ছিল যেটা আমি ওনাকে দিয়েছিলাম। আপনি খালি জগমোহনের ব্যাপারটা নিয়েই কথা আপনি বলছেন। যেটা লিখেছেন আমি কিন্তু সেটাই বলছি আরে আপনাকে। এটা তো একটা ব্যাপার নিয়ে বলছেন। একদিকে আপনি বিজেপিকে সাম্প্রদায়িক বলেন, কমিউনাল বলেন, অন্যদিকে আপনি সেই ভারতীয় জনতা পার্টির হয়েই গুজরাতে ক্যাম্পেইন করেছিলেন। আমি গুজরাটে বলেছিলাম, যখন আমি গেছিলাম ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন শ্রী অটল বিহারী বাজপেয়ীজি। উনিও আমার সঙ্গে ছিলেন। তখন আমি এটা বলেছিলাম যে গুজরাটে যে সিটগুলো নিয়ে বিএসপি ভোটে লড়ছে, সেগুলো তো লড়বেই। যে সিটগুলো নিয়ে আমরা লড়ছি না, আমাদের ভোট বিজেপি পার্টির কাছে ট্রান্সফার হয়ে যাবে। আর অন্তত ৩০-৪০টা সিটের এগুলোর থেকে সুবিধে বিজেপির হয়েছিল আপনার সেটা ক্যাম্পেইনের তো জন্য। হয়েই ছিল। গুজরাটের মধ্যে অনেক অনেক বড় আমাদের ভোট, বললাম না যে ট্রান্সফারেবল ছিল। ঠিক এটাই জানতে চাইছি যে যার জন্য এত সুবিধে হচ্ছে ওদের, যার সাথে মিলে ওরা লোকসভার ভোটে না, লড়তে তাই চাইছে। জন্যই তো ওদের মাথাটা একদম খারাপ হয়ে গেছিল গুজরাটের পর থেকে। আচ্ছা। ওদের মনে হয়েছিল যে বিএসপির ভোট ট্রান্সফারেবল, তাই সেন্টারে ওরা আবার ক্ষমতায় আসতে চেয়েছিল। তাই ওরা বলেছিল যে ৮০টার মধ্যে ৬০টা সিট আমাদের দিয়ে দাও। আমি কোনো কতগুলো সিট দেওয়ার জন্য রাজি ছিলেন? আমি ওদেরকে এটা বলেছিলাম যে আমি ৫০-৫০-এ রাজি আছি। ৮০টার মধ্যে অন্তত আমি এটা করতে পারি। ৪০টা আপনি লড়ুন, বাকি ৪০টা আমরা। কিন্তু ৮০টার মধ্যে ৬০টা সিট দিয়ে দেব, সেটাও উত্তরপ্রদেশের মধ্যে। তাহলে বিএসপি কিভাবে এগিয়ে যাবে আমার আপনি শুধু বলুন? অভিযোগ এটাই যে এই কথাটা আপনি এত বড় লেটার লিখেছেন, সমস্ত কথা আরে লিখেছেন, বাবা, এটা কিন্তু এটা লেখেননি। এরকম অনেক কথা ছিল। চিঠিতে লেখা সম্ভব ছিল না। না হলে ওই সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন শ্রী অটল বিহারী বাজপেয়ীজি, উনি অত বড় চিঠি দেখে হয়তো বলতেন যে এতটা কি করে পড়বো, তাই ছোট করেছিলাম। বলেছিলাম কিছুটা চিঠিতে লিখছি, বাকিটা সকলের সামনে বলে শোনাবো আপনাকে, তাই না? কিন্তু যখন আপনার ওনার সাথে দেখা হয়, তখন আপনি কি ওনাকে কথাগুলো বলেছিলেন? ভালো-মন্দ শুনিয়ে দিয়েছিলেন? হুম, আপনার বোধহয় জানা নেই যে আমি ভালো-মন্দ কথা শুনিয়ে দিতে ভয় পাই না। সোনিয়া গান্ধী আপনার বার্থডেতে এসেছিলেন। সোনিয়া গান্ধী ডিনারে আপনাকে ওনার বাড়িতে ডেকেছিলেন। আপনি ওনাকে আপনার বাড়িতে ডিনারে ডেকেছিলেন। এতগুলো ডিনার ডিপ্লোমেসি হলো, কিন্তু ওনার সাথেও আপনি বোঝাপড়া করলেন না। এরকম বার্থডেতে আসা, আমার বাড়িতে ডিনারে আসা, আমার ওনার বাড়িতে ডিনারে যাওয়া, এগুলোকে তো রাজনীতির সাথে জড়িয়ে ফেলা উচিত নয়। এগুলো তো অন্যরকম পার্টি, আ নিজেদের মধ্যে মেলামেশা হয়ে উনি থাকে। আরো যাদের বাড়িতে কিন্তু গেছিলেন, দেখুন না উনি ডিনারের উপলক্ষে আমি বা মাননীয় শ্রীমতী সোনিয়া গান্ধীজি কখন বললেন যে আমাদের কোনো অ্যালায়েন্স হচ্ছে, উনিও বলেননি, আমিও দেখুন উনি বলিনি। তো রামবিলাস পাসওয়ানের বাড়িতে গেছিলেন পায়ে হেঁটে, ওনাকে অ্যালায়েন্সে পার্টনার বানিয়ে নিলেন। হ্যাঁ। উনি করুণানিধির বাড়িতে দেখা করতে গেছিলেন, ওনাকেও পার্টনার বানালেন। একমাত্র আপনিই ছিলেন যিনি বারণ করে দিলেন। যখন অ্যালায়েন্সের কোনো কথাই হয়নি, তখন হ্যাঁ বা না বলার কোনো প্রশ্নই তো উঠছে না, তাই কিন্তু না? এটা তো মানবেন না যে উনি চাইতেন আপনার সাথে অ্যালায়েন্স হয়ে যাক। দেখুন, কংগ্রেস পার্টি হোক, ভারতীয় জনতা পার্টি হোক বা যে কোনো পার্টি হোক, ইন্ডিয়ার মধ্যে এমন কোন পার্টি নেই যারা বিএসপির সাথে অ্যালায়েন্স করতে চায় না? একটা আছে, সব পার্টি চায়। একটা আছে, সমাজবাদী পার্টি। সমাজবাদী পার্টি তো একদম মুখিয়ে আছে। হ্যাঁ। সমাজবাদী পার্টি যে আছে, ওরা একদম সুযোগের অপেক্ষায় আছে যে যদি আমি একটুও লিফট দিয়ে দিই আর ওদেরকে আমি ওই ২রা জুন ১৯৯৫ সালের ঘটনার জন্য ক্ষমা করে দিই, আর যদি বলি যে আমি আপনাদের সাথে পথ চলতে চাই, তাহলে ওরা তো চেয়ার ছেড়ে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে দিল্লি চলে আসবে আমার সাথে কথা বলার জন্য। আপনি কি সব ভুলভাল বলছেন? কিন্তু মায়াবতীজি ইনি সেই মুলায়ম সিং, যখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন ওনার বিরুদ্ধে অনেকগুলো কেস রেজিস্টার করে দিয়েছিলেন আপনি। আমি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য এসব কাজ করিনি কিন্তু। কিন্তু এখন এটা আপনি বারবার বলছেন, আপনার প্রাণের ঝুঁকি আছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সরকারের থেকে। যখন সাধারণ জনগণ সাহায্যের জন্য চিৎকার করছিল ক্রিমিনাল এলিমেন্টের জন্য, আর আমি তো ওদের কাছে অনেক বড়, ওদের শত্রু, তাই আমাকে তো ওরা ক্রিমিনাল এলিমেন্টের ওপর ভিত্তি করে যে কোনো জায়গায় মেরে ফেলতে কার পারতো, তাই কি আমি কার কার সাবধানতা এত অবলম্বন? সাহস আছে যে আপনার দিকে চোখ তুলে তাকাবে? এ আবার হ্যাঁ, কি এই বলছেন? জন্য কারো সাহস হয় না। হ্যাঁ। সাহস কেন হয় না? কারণ আমি এক্সট্রা কেয়ারফুল থাকি। ২রা জুন ১৯৯৫ সালের ঘটনার কথা ওটা তো মাথায় এখন রেখে ৯ কখন বছর সেটা আগেকার ঘটনা হয়ে না, গেছে। না, ৯ ওটা বছর ভুলে যান। না, কি করে ভুলে যাব বলুন? কি করে ভুলে যাব? ২রা জুন ১৯৯৫ সালের ঘটনাটা আমি কোনোদিন ভুলতে পারব না। আমার বহুজন সমাজ কোনোদিনই ভুলতে পারবে না। জনগণের মধ্যে থেকে যারা প্রশ্ন করতে চান, হ্যাঁ আপনি লাস্ট রোতে। আপনি এবং মুলায়ম সিং বাবু দুজনেই এই দেশের জন্য
এই প্রদেশের জন্য খুব ভালো কাজ করার চেষ্টা করেন, কিন্তু আপনাদের দুজনের জেদের জন্যই এই প্রদেশ পেছনে চলে যাচ্ছে। এটা কেন হচ্ছে? যেটা আপনি ভালো করেন উনি বাতিল করেন, যেটা উনি ভালো করেন আপনি বাতিল করে দেন। আমি তো তখনই পাল্টাবো যখন উনি কোনো ভালো সিদ্ধান্ত নেবেন। এটা উনি মিটমাটি যখন করে কোনো নিন ভালো না। সিদ্ধান্ত এখনো নেনইনি, তো আমি তখন পাল্টানোর প্রশ্নই তো উঠছে না। আমার সরকার ভালো সিদ্ধান্ত নিয়েছিল, উনি পাল্টে দিলেন। যখনই আপনি ক্ষমতায় আসেন 200 থেকে 400 জন অফিসার একদিনে ট্রান্সফার হয়ে যায়। মুলায়ম সিং যখন ক্ষমতায় আসেন সেই 200 অফিসার আবার ফিরে আসে। এক রাতে পুরো রাজ্যের ছবিটাই পাল্টে দেন। না, আপনি কিন্তু একদম ভুল বলছেন যে একদিনে আমি 200 জনকে ট্রান্সফার করে দিয়েছি। আপনি আমাকে সেই বিজ্ঞপ্তিটা দেখান যে আমি একদিনে 200 জন অফিসারকে ট্রান্সফার করেছি। আপনি কেন লোকজনকে ভুলভাল না, না, বলছেন? আমি- না, না, আপনার কিন্তু জনগণের সামনে এগুলো বলা উচিত নয়। আপনি ক্ষমা চান আচ্ছা, সবার আপনি- সামনে, দয়া করে ক্ষমা চান। হ্যাঁ, আপনি ভুল বলছেন যে একদিনে আমি 200 জনকে ট্রান্সফার করেছি। আপনার কাছে যদি আপনি- বিজ্ঞপ্তিটা থাকে তাহলে আপনি না, না, বলুন, আপনি আদালতকে কি বলুন। এটা অস্বীকার করছেন যে আপনি ট্রান্সফার করেননি আরে অফিসারদের? আমি কেন একমাত্র এরকম মুখ্যমন্ত্রী ছিলাম না যে আমি ট্রান্সফার করেছি। যেকোনো স্টেটে নতুন গভর্নমেন্ট তৈরি হলে, সেটা উত্তরপ্রদেশ হোক বা দেশের অন্য কোনো রাজ্যে, যখন কোনো মুখ্যমন্ত্রী কোনো নতুন সরকার তৈরি করে, মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়, ও নিজের সরকারটাকে চালায়, আধিকারিকদের ট্রান্সফার করে। এটা তো একটা রুটিন, একটা একজন সিস্টেম। অফিসার, কিন্তু হ্যাঁ, আমি একটা দলিত শ্রেণী থেকে উঠে এসেছি। আমার ওপর বেশি নজর রাখা হয়। আমি 5টা ট্রান্সফার করলে বলা হয় 50টা। দেখি জনগণ আপনাকে কি প্রশ্ন করতে চায়। হ্যাঁ, বলুন আপনার প্রশ্ন। আমার প্রশ্ন এটাই মায়াবতী দেবীকে, যে জাতিবাদ নিয়ে রাজনীতি কতদিন চলবে আর কেন? যখন বহুজন সমাজ পার্টি বহুজন সমাজের পাশাপাশি আপার কাস্টের লোকজনদের এমপি তৈরি করে, এমএলএ তৈরি করে, আর সরকারে মিনিস্টারও বানায়, অর্গানাইজেশন বাহবাও দেয়, তা সত্ত্বেও বিএসপির ওপর জাতিবাদের অভিযোগ করা আমি মনে করি উচিত নয়। মায়াবতী যে অভিযোগটা এই জন্য করা হচ্ছে কারণ একটা সময় বিএসপির স্লোগান ছিল যে তিলক তরাজু और তলবার ইনকো মারো জুতে চায়। আমার গলায় বা মাননীয় কাশিরামজির গলায় পুরো ভারতে কেউ এটা বলুক যে এই কথাটা আমি বলেছি, তাহলে আমি রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেব। আপনি যখন ভাষণ দিতে যেতেন তখন এইরকম না, আপনি স্লোগান তো দেওয়া বলুন, হতো? আপনি কি শুনেছেন? আপনার কাছে রেকর্ড আছে? আপনার কাছে আমার আপনার কথা গলায় আছে নয়, কিন্তু টেপে? এরকম পাবলিক মিটিং এর স্লোগান তো না, না, দেওয়াই হতো। পাবলিক দেওয়ালে একদমই না। দেওয়ালেও স্লোগান লেখা না, না, থাকতো। একদম না। আপনার মতন লোকই হয়তো রাত্রেবেলা দেওয়ালে গিয়ে এ কি লিখে আসবে। বলছেন? আপনি বলছেন যে বহুজন সমাজ পার্টির নজরে যারা বহুজন সমাজের লোক আর যারা আপার কাস্টের লোক তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, না, সবাই বহুজন একসাথে সমাজ চলে। পার্টি আমি বারবার বলেছি যে কোনো জাতি বা ধর্মের বিরুদ্ধে নয়। আমরা তো ব্যবস্থা পরিবর্তনের জন্য লড়াই পাবলিকের করে যাচ্ছি। ইমপ্রেশন দেখুন, না, এই ইমপ্রেশনটা তো একদমই না। আপনি মানবেন, না, লোকজনদের মাথায় এখন আছে তো এটা। ভাবা উচিত নয় পাবলিকদের। এখন তো আমরা আপার কাস্টের লোকদের, যখন নতুন নতুন পার্টি শুরু হয়েছিল তখন আপার কাস্টের লোকজনদেরও বুঝতে আমাদের সময় লেগেছিল। যখন বুঝে গেল আপার কাস্টের লোকজন যে বহুজন সমাজ পার্টি কোনো জাতি ও ধর্মের বিরুদ্ধে নয়, তখন বর্তমানে আপার কাস্টের দ্রুত গতিতে এভাবে তো বিজেপির লোকজন 2-4টে শোপিসের মতো মুসলমানদের টিকিট দিয়ে দেয়। না, ওই বিজেপির ব্যাপারটা আলাদা। বিজেপি তো বলে এক আর করে আর এক।